হ্যালো, নমস্কার। আমি চলে এসেছি আবার নতুন গল্প নিয়ে। আমাদের আগে তো বলেছিলাম আপনাদেরকে যে ভূতের গল্প, টানা 10 বছর ভূতের সাথে থাকার অভিজ্ঞতা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে তার কিছুটা অংশ অন্ততপক্ষে বলবো। একসাথে বলা সম্ভব নয়, কারণ অনেকটা বড় গল্প। 10 বছরের অভিজ্ঞতা, বুঝতেই পারছেন, একদিনে সম্ভব নয়। তাহলে উপন্যাস হয়ে যাবে, কেউ ধৈর্য ধরে শুনতেও পারবে না, ভিডিওটাও লম্বা হবে। সুতরাং একটু ছোট করেই বলছি, খানিকটা বলছি। প্রথমে স্টার্টিংটা বলে দিই। আর যদি আপনাদের এই গল্প ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে থাকুন, পাশে থাকুন। এরকম অনেক ঝুড়ি গল্প নিয়ে আমি আসবো। অলৌকিক এবং ভৌতিক দুটোই থাকবে তার মধ্যে। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। আমরা ছোটবেলায় থাকতাম বহরমপুরে, বলেছিলাম। সেখানে এক ভূতের পাল্লায় পড়া হয়, সেই গল্প আমার দেওয়া আছে আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। যাই হোক, তার মাঝখানে একটা রিসেন্টলি শেয়ার করলাম, যেটা আমরা শিলিগুড়ি থেকে এক ভূতের হোটেলে গিয়ে উঠি। মানে সেখানে ভূতে আমাদের যথেষ্ট ভাবে অত্যাচার করে। একটা রাত্রির অভিজ্ঞতা। যাই হোক, তৃতীয়বার ভূতের পাল্লায় পড়া। এবার চলে আসছি সেই প্রথম, মানে দ্বিতীয় ভূতের পাল্লার অভিজ্ঞতা বলার। তা আমরা বাবা মা, আমরা 3 বোন। বাবা মা দুজনেই কাজ করতেন, সার্ভিস করতেন, ব্যস্ত থাকতেন। এবারে আমরা 3 বোন ছিলাম ছোট। এবার আমরাও একটা ফ্ল্যাটে এসে উঠি, সরকারি ফ্ল্যাট। তো এবার একটু বলে নিই, ওইখানে ওই সরকারি ফ্ল্যাটে আগে আমাদের ওখানে মামা থাকতেন। মামা, যাই হোক, একসময় মামা মারা যান ওখানে। তো তারপর থেকে মামার বদলে আমরা এসে ওই ফ্ল্যাটে উঠি। এবারে আমরা তো বেশ ছিলাম ওখানে, ছোট থেকে বড় হয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি কোনোদিন। খুব মানে মজাতেই আমাদের ছোটবেলাটা কেটেছে। বাবা মা থাকতেন না, আমরা স্কুলে চলে যেতাম। তো এই করে ছোট থেকে আস্তে আস্তে বড় হই আমরা। কোনোদিন কোনো অসুবিধা হয়নি, আমরা একাও থেকেছি, কোনো প্রবলেমই হয়নি কোনোদিন। বাবা মা থাকতেন না, ছোট থেকে একাই বড় হয়েছি আমরা। এবারে সন্ধ্যার সময় দেখা হতো, যেটা নর্মালি হয় ওয়ার্কিং প্যারেন্টস এর সাথে ছেলে মেয়েদের, আমাদের সাথে সেটাই হতো। সন্ধ্যার সময় বাবা মার সাথে মিট করতাম। তা যাই হোক, এবারে আমরা যখন ছোট থেকে বড় হই ওখানে, তারপরে ওখানে হঠাৎ কিছুদিন একদিন একদিন মানে দেখছি যে আমার দিদি, আমি মেজো, আমার উপরে যে দিদি, সে দেখছি হঠাৎ করে পিছিয়ে আসছে। মানে আমাদের আগে ফ্ল্যাটের বর্ণনাটা দিয়ে, আমরা যে ফ্ল্যাটটাতে থাকতাম না, সেই ফ্ল্যাটটা হচ্ছে দুটো, যেমন নর্মালি থাকে, দুটো বেডরুম, দুটো রুম ছিল। একটা বেডরুম, একটা এমনি রুম। বেডরুম হিসেবে যাই হোক ছোট ফ্ল্যাট। একটা ডাইনিং ছিল, কিচেন, বাথরুম, ল্যাট্রিন একসাথে ছিল, ওয়াশরুম যাকে বলে। আর একটা ছোট্ট ব্যালকনি ছিল। তো খুব ভালো ছিলাম আমরা দুটো কামরার ওই ছোট ফ্ল্যাটে। তো যাই হোক, একদিন দেখছি হঠাৎ করে বিকেল বেলায় আমি বাইরের ঘর থেকে ভেতরের ঘরে আসি। প্রথমে বাইরের ঘর, তারপরে ভেতরে, মাঝখানে ডাইনিং। ডাইনিং হয়ে ভেতরে ঘরে ঢুকছি, দেখছি আমার দিদি ক্রমশ পিছিয়ে আসছে। মানে বিকেল বেলায় কি হয়, ঘুম থেকে ওঠার পরে বিছানাটা একটু ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়, একটু পরিষ্কার চাদর টাদর গুলো টান টান করে। যাই হোক, ওটা করেই ও দেখছি পিছিয়ে আসছে। মানে আমার দিকে তাকিয়ে না, ও জাস্ট ওখান থেকে পিছিয়ে আসছে, ব্যাক করছে যাকে বলে। তা আমি, আমার সাথে ধাক্কা লাগে এবং ও ভয় পেয়ে যায়। আমাকে বললাম কি হয়েছে, তখন বলছে যে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে বিছানাটা। আমি বললাম, কি হলো? তখন গিয়ে দেখছি ও কিছু দেখে ভয় পেয়েছে। না কি? তখন বলছে বিছানার, বাবা মা সবাই তো চলে আসে, ছোট বোনও চলে আসে। তারপর দেখছি বিছানার তোষকের তলে একটা চড়ুই পাখি পড়ে আছে, মরা। চড়ুই পাখিটা মৃত। এবং চড়ুই পাখিটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, চড়ুই পাখিটার না গলাটা কাটা। গলাটা কাটা। আর ওর চারপাশে কোনো রক্তও লেগে নেই, কিচ্ছু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাখি। জাস্ট মনে হচ্ছে ওকে, দেখুন, তখন আমরা দেখে না অতটা বুঝতে পারিনি। আবার ভাবলাম কি ব্যাপার। একটাবার ভাবুন যে যদি খুব স্বাভাবিকভাবে নর্মাল ইয়ে, যে চড়ুই পাখিটা হয়তো ফ্যানের ব্লেডে কেটে পড়েছে, তাহলে পড়লে যদি তাই পড়ে, তাহলে তো পাখিটা তোষকের ওপরে পড়ে থাকবে, চাদরের মধ্যে জাস্ট পড়ে থাকবে ছিটকে দিয়ে, এবং আশেপাশে রক্ত লেগে থাকবে, নর্মাল ব্যাপার। কিন্তু এইভাবে তোষকের তলে ঢুকলো কি করে? তো ও কি গলা কাটার পরে নিজে নিজে ঢুকে পড়লো? সে তো সম্ভব নয়। এবং তলে ঢুকলো কি করে? এবং তলে ঢোকার পরে ওর গলাটা কাটা এবং এক বিন্দু রক্ত কোথাও লেগে নেই, যেন কেউ মুছে সুন্দর করে ওকে ওখানে তলে ভরে রেখেছে। তো এটা দেখে তো আমরা একটু অবাকই হলাম, আমার কি ব্যাপার তা বুঝতে পারলাম না। তা বাবা মা, আমরা বাবা তারপরে গিয়ে ওকে ফেলে আসলো পাখিটাকে। আমরা তখন অতটা বুঝিনি, তা না হলে তখন হয়তো পুড়িয়ে দিতাম বা কিছু করতাম।
তত তো জানতাম না, মাথাতেও আসেনি। এবারে গিয়ে বাবা ফেলে এসে জামা কাপড় ছেড়ে চান ঠান করে নেয়। ঠিক আছে, তারপরে বেশ দু একদিন পর থেকে শুরু হলো আসল খেলা। এবারে কি হতে লাগলো, যখনই একটু পরে পরে দেখছি কি কেউ যেন শিল নোড়া হয় না, যে সব মশলা পেশার শিল নোড়া, এখন তো সবাই মিক্সি ইউজ করে, এখনো শিল নোড়ার চল এখনো আছে কিন্তু খুব কম জায়গায়। তো শিল নোড়া দিয়ে কেউ যেন মাথার উপরে টুকটুক করে করছে, ঠিক মানে কয়েক সেকেন্ড অন্তর অন্তর দুবার করে ঠক ঠক করছে। আমি আপনাদের আওয়াজটাকে একটু ওই করে শোনাচ্ছি, মানে এই ধরনের আওয়াজ একটু পরে পরে দুবার করে একটু বাড়ি মারে, আর কোনো নাই, মানে অদ্ভুত ব্যাপার। তা আমরা ভাবলাম কি ব্যাপার, কে এরকম করছে, প্রথম প্রথম এরকম কে আর ভাবতে গেছে যে কি হতে পারে, আমরা তো বুঝতে পারছি না। তারপরে তো যাই হোক, আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখছি এরকম আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো, দিন দিন আওয়াজ বাড়ছে, আওয়াজটা এমন ভাবে বাড়তে লাগলো মানে যেখানে যায় সেখানেই আওয়াজ করছে। কিচেনে থাকলে কিচেনের উপরে এরকম ঠকঠক করছে, একটু পরে পরে বাথরুমে গেলে বাথরুমে করছে, বেডরুমে যেখানে সেখানে সব সময় করেই চলেছে। একটু পরে পরে আওয়াজ, একটু পরে পরে আওয়াজ, মানে কয়েক সেকেন্ড পর পরে 10-20 সেকেন্ড গ্যাপে গ্যাপে আওয়াজ করে চলেছে। তো একটু ভীষণ বিরক্তিকর ব্যাপার। আমরা তখন ভাবতে লাগলাম কি ব্যাপার, কি হচ্ছে, এগুলো বুঝতে পারছি না। তো বাবা মাও যথেষ্ট চিন্তিত। তারপরে দেখছি যে শুরু হলো লাথি দেওয়া, কিক করতে শুরু করলো। মানে আমাদের ঘরে দুটো ঘর, তো দুটো ঘরের মাঝখানে যে পার্টিশন ওয়ালটা যে ছিল, ওয়ালটা, ওই ওয়ালে আমরা 3 বোন পিঠ দিয়ে ওখানে বসে হেলান দিয়ে টিভি দেখতাম। বাবা সোফায় বসতেন আর মা বিছানায় শুয়ে বেশি থাকতো, মানে অফিস থেকে এসে হয়তো ক্লান্ত মা শুয়ে আছেন, বাবা ওখানে আছেন, দিয়ে আমরা সবাই মিলে টিভি দেখতাম। এবার একদিন হলো কি, মানে হঠাৎ আমরা বসে টিভি দেখছি, দেওয়ালের মধ্যে কি যেন লাথি দিতে শুরু করলো। লাথি মানে সেই লাথি, কি বলবো, মানে গোটা দেওয়াল যেন কাঁপছে, গুম 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 করে কাঁপছে। মানে আমরা তো তটস্থ হয়ে গেলাম, ঝট করে সামনে চমকে সোজা হয়ে বসলাম, মানে হেলান দিয়েছিলাম ওটা, সোজা হয়ে বসলাম। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, মানে এত জোরে লাথি দিচ্ছে, এত জোরে লাথি যেন পিঠটা রাখতে দিচ্ছে না, ওখানে হেলান দিয়ে যে বসবো সেটা নাই। তারপর তো সেই যেই আমরা আবার সোজা হয়ে বসলাম তখন দেখলাম আবার থেমে গেল, আবার দিয়ে হেলান দিচ্ছে, আবার শুরু করছে, মানে ওখানে পিঠ দিতে দিচ্ছে না, এমন আরম্ভ করলো। কি একই কাণ্ড। তারপরে তো আমরা ভীষণ ভয় পেতে লাগলাম যে কি হচ্ছে রে বাবা, বাড়িতে বুঝতে পারছি না। তারপরে তো এইভাবে তো চলছে, একদিকে ওপরে আওয়াজ করছে, এদিকে দেওয়ালে যখন তখন। তারপরে শুরু হলো, মানে শুধু বসলে যে পিছনে দেওয়ালে লাথি দিচ্ছে সেটা নয়, মানে না বসলেও দেওয়ালের মধ্যে লাথি দিচ্ছে, মানে সাংঘাতিক ভাবে লাথি দিচ্ছে। তারপরে আগের দিনে সেই আপনার অডিও ক্যাসেটে গানগুলো বাজতো, অডিও গুলো টেপ টেপ রেকর্ডার ছিল, সে গান বাজতো। তা ওরকম একদিন দিদি, আমরা তো স্কুলে চলে গেছি, স্কুলে না, আমিও তখন কলেজে ভর্তি হয়েছি, বোনও তখন স্কুলে গেছে। এবার দিদি সেদিন বাড়িতে ছিল, ও গান চালিয়েছিল টেপ রেকর্ডারে, বাবা মা নেই, যেমন থাকে না স্বাভাবিক। তা গান চালিয়েছে, কিছুক্ষণ পরে দেখুন তখন ওই এপিড বিপিড বলে একটা ছিল, চেঞ্জ করতে হতো, এরকম একটা ব্যাপার ছিল। ফার্স্টে এটা সেই রিল ফিতা দেওয়া টেপের ক্যাসেট গুলোর কথা বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ওই সময় গান টান শুনতেন। তা ওই ক্যাসেটের এ পিঠ হয়ে গেলে আবার বি পিঠ দিতে হতো, বা যে পিঠ শুনবো সেই পিঠে গানগুলো। তা ও গানটা এ পিঠ শেষ হয়ে গেছে, ও ভেবেছে আমি যাই গিয়ে গানটা চেঞ্জ করে দিই। অদ্ভুত ব্যাপার, হঠাৎ দেখছে বি পিঠের গান চলতে লেগেছে। তো কি ব্যাপার, ও তো হয়ে গেছে, একটু ভয়ও পেয়েছে যে কি ব্যাপার, আমি তো ঘরে একা, আমি তো চেঞ্জ করিনি, তাহলে কে চেঞ্জ করলো ঘরের মধ্যে। দিয়েও ভাবছে কি হলো এটা বুঝতে পারছি না। দিয়েও চমকে গেছে, দিয়ে তারপরে তো কোনো রকমের ঘরে ওইভাবে আছে। আমরা ফিরেছি পরে, সঙ্গে সঙ্গে আমাদেরকে বলছে যে জানিস এরকম আজকে মানে সাংঘাতিক বিরাট ব্যাপার ঘটে গেছে। আমি কি রে, তখন বলছে এরকম জানিস গান চালিয়েছিলাম, গানটা শেষ হওয়ার পরে বিপিটা আপনি আপনি চলতে শুরু করে দিল। আমি যে কি কথাবার্তা, কে চালালো, ঘরে তো তুই ছাড়া কেউ নেই। বলে না, ওটাই তো কথা, কে চালালো বলতো, আমার ভীষণ ভয় করছে। বললাম কি কাণ্ড, তা ভয়ই লাগছে সত্যি কথা। তারপরে তো এই অত্যাচার বাড়ছেই, গেল ওইগুলো, মানে একটার পর একটা, একজনের গলা করে একজনকে ডাকছে। মা রান্না ঘরে রান্না করছিল, দেখছি পিছন থেকে আমার গলা করে না দিদির গলা করে মাকে ডেকেছে। মা পিছন ফিরে দেখে কেউ নেই। তারপরে একদিন আমরা কি বলবো, এইভাবে চলতে চলতে তারপরে শুরু হলো, বিছানায় আমরা শুতাম রাত্রেবেলা, মানে আমাদের বাবা দুটো ঘর, তো এক ঘরে বাবা মা থাকতেন, এক ঘরে আমরা 3 বোন রাত্রে শুতাম। এবারে শুতাম যেখানে, মানে
দিদি একদিকে, বোন একদিকে, মাঝখানে আমি শুতাম। আমি মেজো, আমি মাঝখানেই শুতাম। এবারে দিদি আর বোন শুয়েছে, আর সবাই আমরা ঘুমাচ্ছি। হঠাৎ দেখছি রাত্রেবেলায় কানে, বালিশের মানে বিছানার নিচে, বালিশের মধ্যে কিছু না, খাটের নিচে, খাটের তলে যেটা হয়, খাটের তল, নিচ পোর্শনটা খাটের ভেতরে, তখন তো ইংলিশ খাট, ডিভানের ব্যাপার নেই। ওই ওই ওর তলে না, আমাদের বালিশের নিচে কে যেন, বালিশের নিচে না, আমাদের ঠিক জায়গা জায়গা নিজেদের নিচে নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমার বলে এখনো গায়ে সত্যি কথা কাঁটা দিয়ে উঠছে, মানে কিভাবে কি সাংঘাতিক ভূতের তাণ্ডব। নখ দিয়ে বালিশের খাটের নিচে আঁচড়াচ্ছে, মানে ওই আওয়াজটা পুরো আপনি ভাবুন একবার, যে কান পেতে যদি কেউ শুয়ে থাকে বিছানায়, তা আওয়াজটা তো সে পাবেই। অমনি কানের নিচে ওরকম করে, বালিশের নিচে ওরকম করে নখ দিয়ে আঁচড়াচ্ছে। এবার আমরা স্বাভাবিক জেগে গেছি, যে কি ব্যাপার। আর আমরা অনেক অনেক রাত অব্দি 3 বোনে গল্প করতাম, সহজে ঘুমাতাম না। যাই হোক, মা বকা ঠকা দিয়ে পরে আমাদেরকে আবার ঘুমিয়ে পড়তাম। খুব গল্প করতাম। এবারে বালিশের নিচে আঁচড়াচ্ছে, আঁচড়াচ্ছে, মানে আমরা তো তখন ঘুমাবো কি, ঘুম তো মাথায় উঠলো, এবার কি করব, যে দেখ এখানেও শুরু করেছে এবার অত্যাচার। তারপরে তো সেই কানটাকে আলগা করে কোনো রকমে শোয়া, এভাবে কি ঘুমানো যায় বলুন তো, স্বাভাবিক শান্তির ঘুম তো হবে না। তা যাই হোক, ওইভাবেই আমরা রাত কাটাচ্ছি। ঠিক আছে, বাবা মার তো টেনশন শুরু হয়ে গেছে। এবার বাবা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মা যাচ্ছে, একে তাকে জিজ্ঞাসা করছে, কিছুতেই কিছু না। একদিন এক তান্ত্রিককে নিয়ে আসলো। বাবা কোথা থেকে, তান্ত্রিক নাকি মানে একজন ছিলেন, মানে খুব নিডি পরিবারের, উনি বলে অনেক কিছু জানতেন। তা উনি আসার পরে অনেক কিছু কি সব করেছিলেন ঘরের ভিতরে, ঠিক মনে পড়ছে না। তা উনি বললেন বিশাল বড় ইয়ে আছে, সধবা আছে, একজন সধবা মহিলা। কি সধবা মহিলা আমাদের বাড়িতে কোথা থেকে আসলো, তা আমি তো বুঝতে পারছি না। তা যাই হোক, বাবা তারপরে উনি চলে গেলেন, বলে আমাদেরকে ডাকবে না কখনো, এখানে ও সহজে দমবে না, তোমরা সাবধানে থাকবে। ঠিক আছে। তারপরে বাবা এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে। তা এক মন্দিরে গেল বাবা, যাওয়ার পরে বাবাকে ওখান থেকে একজন ফুল দিলেন, এবং উনি ধ্যানে বসেছিলেন। ওখানকার যে সাধু বাবা ছিলেন মন্দিরে, উনি থাকতেন পূজারী, অনেক কিছু জানতেন এবং সাধু গোছের উনি। দিয়ে উনি ধ্যানে বসেছিলেন। ধ্যানে বসে উনি দেখতে পান যে না, এরকম ঘরে একজন আছে, এবং সে নিজে আসেনি, তাকে পাঠানো হয়েছে। চালান করা, না কি বল না, ব্ল্যাক ম্যাজিক, সেই জিনিসটা হয়েছে আমাদের সাথে। মানে খুব কাছেরই কেউ একজন আমাদের, সে নামটা আমি বলছি না, আমরা জানি কি করেছে। যাই হোক, খুব কাছেরই একজন আমাদেরকে ওখানে পাঠানো হয়েছে, এবং সধবা মহিলাকে পাঠানো হয়েছে, যে অপঘাতে মারা গেছে, অপমৃত্যু। এবং তার শ্মশানের ছাইটা এনে আমাদের বাড়িতে রীতিমতো ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং উনি যার জন্য আমাদেরকে এখানে করেছে। এবং ওই যে চড়ুই পাখিটার কথা বলেছিলাম, সেই চড়ুই পাখির মাধ্যমেই আমাদেরকে ওটা প্রেরণ করা হয়েছে, চালান করা হয়েছে। তো এবার ওই চড়ুই পাখি তো মানে সাংঘাতিক ব্যাপার, চড়ুই পাখি চলে গেল, আমরা তো ভাবতেও পারিনি যে চড়ুই পাখি দিয়ে এত কিছু হতে পারে, আমাদের তখন এত সব মাথাতেও আসেনি। তা যাই হোক, উনি পূজারী ঠাকুর মশাই ফুল দিয়ে দিয়েছিলেন আমাদেরকে। ওই ফুল দিয়ে আমাদের সব বলেছিলেন, সব ঘরে ঘরে, দরজায় দরজায় উপরে দিয়ে দেবে। আমরা তাই করেছিলাম। তো তাই দেওয়া ছিল বেশ কিছুদিন, তো সব ঠিকঠাক। তাও দেখছি 2-1 দিন থেকে থামার পর আবার শুরু হয়েছে, সেই সব অত্যাচারগুলো আবার করছে। তখন বাবা আবার যান ওখানে। ওখানে যাওয়ার পরে তখন বাবা ওনাকে বলেন যে এটা কি হচ্ছে, এরকম হচ্ছে কেন ব্যাপারগুলো। তখন উনি বলেন যে না, তুমি যে একটা তোমাদের ছোট বারান্দা আছে, ব্যালকনি টাইপের, মানে ব্যালকনি তো বলেনি, বলছেন বারান্দা, মানে ব্যালকনিটাকেই মিন করছেন। বলছে ওইটা একটা বারান্দার কথা তুই বলিসনি, তাহলে ওইখানেই বসে আছে, কোনো দিক দিয়ে ঢুকতে পারছে না, বারান্দায় বসে আছে। বাপ রে! কিন্তু শুনে ভয় পেয়ে গেলাম। তারপরে ওই বারান্দার জন্য উনি করে দিলেন। তারপরে উনি কি করলেন, একটা হ্যাঁ, উনি একটা বললেন, একটা অমাবস্যা একটা কাজ করতে হবে। তো ঠিক আছে, কি কাজ করা যায়, তখন বললেন লোহার মানে কুমোর, কুমোর না কামার, যে কি বলবো, কামার যারা কাঠে লোহার কাজ করে না, লোহার জিনিস তৈরি করে, বলছে তাদের কাছে যাবে, গিয়ে ছোট ছোট ত্রিশূল নেবে, লোহা দিয়ে তৈরি। পাঁচটা মতন ত্রিশূল, হ্যাঁ 5টা ত্রিশূল নিতে বলেছিল। 5টা ত্রিশূল বানাবে, এবং এই কাজটা করলে শুধু যে তোমার উপকার হবে তাই না, তোমার সাথে যারা ফ্ল্যাট বাড়িতে বাস করে, এটা যেহেতু ফ্ল্যাট বাড়ি, নিজের বাড়ি না, কাজে যারা যারা থাকে প্রত্যেকেই উপকৃত হবে, কারো কোনো ক্ষতি হবে না। তো বেশ বললেন। তখন বাবা বানিয়ে নিয়ে এলো, কি করতে হবে,
মা বললো ওই অমাবস্যা চলাকালীন রাত্রেবেলা, গভীর রাত্রে স্বামী স্ত্রী দুজনকে যেতে হবে, মানে আমার বাবা মা দুজনকে গিয়ে কাজটা করতে হবে। শাবল নিতে হবে, গিয়ে একটা মানে ওই ফ্ল্যাট কোয়ার্টার, যেটা কোয়ার্টার কি বলবো, ফ্ল্যাট একটা, ধরুন একটা গোটা ফ্ল্যাট, অনেক তলা ফ্ল্যাট যেগুলো হয় না, সেই ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের মেন ডোর যেটা এন্ট্রান্স, সেখানে গর্ত করে একটা গাড়তে হবে, একটা ত্রিশূল দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে, ফুলও দিয়েছে শম্ভু মায়ের মন্দিরে, এবং এরপরে 4টা কোণায় 4টা ফুল, এইভাবে একই সেম প্রসেসে 4টা কোণায় 4টা আর মাঝখানে একটা দরজায় দিয়ে, মানে এক কথা বেঁধে দেওয়া মনে হয়, দিয়ে ওইভাবে আটকে দিতে হবে, এবং কেউ যেন না দেখে। ব্যাপারটা খুব সাবধানে কাজটা করতে হবে, এবং তার জন্য খুব গভীর রাতের দরকার। তা গভীর রাতের দরকার, এবং কেউ না দেখে, এবং কথা বলা যাবে না, দুজনকে একজনও কথা বলতে পারবে না। তো যাই হোক, যেদিন বাবা মা কাজটা করেছিলেন, আমরা খুব ভয় পেয়েছিলাম, 3 বোনই বাড়িতে ছিলাম, আমরা সর্বক্ষণ ঠাকুরের নাম করে গেছি, কারণ বাবা মা ওই কাজটা করতে গেছেন ওইদিকে, আর এদিকে আমরা 3 বোন ঘরে আছি, ও চাইলে অনেক কিছুই আমাদের সাথে করতে পারতো, মানে আমাদেরকে মেরেও ফেলতে পারতো। তো যাই হোক, এইভাবে করতে করতে তো বাবা মা লাস্টে, ও দিব্যি ওটা করে চলে এলেন বাবা মা। করে আসার পরে কয়েকদিন বেশ ভালোই ছিলাম, তখন চুপচাপ দেখলাম, সেরকম কোনো আওয়াজ হচ্ছে না, সব দিক বেশ ঠান্ডা। আমরা ভাবলাম বোধহয় ভালো হলো, খুব ভালো হলো, বেঁচে গেলাম আমরা, আর আমাদের চিন্তা নেই, ঘাট থেকে ভূতটা নেমেছে। তো ঠিক আছে। তো ঠিক এর কয়দিন পরে মানে আমাদের ওখানে সরকারি কোয়ার্টার, তো সরকারি কোয়ার্টারে কদিন পরেই শুরু হলো টেলিফোনের কাজ, তখন তো ল্যান্ডলাইন, এবার ল্যান্ডলাইনে টেলিফোনের কাজ হবে। এবার সবটা খুঁড়তে শুরু করেছে, মাটি খুঁড়তে শুরু করেছে, সব দিক খুঁড়ছে, এবার তো আমাদের ফ্ল্যাটের কাছেও চলে এসছে। আমরা তো চিন্তায় অস্থির যে যা, এবার তো মাটি খুঁড়তে খুঁড়তে ওটাকে না খুঁড়ে দেয়, যাহা ভাবা অমনি কাজ। ব্যাস, লেবার মিস্ত্রি এসে তো মাটি খুঁড়ে পুরো একদম এক মানুষের সমান মাটি খুঁড়ে গর্ত ফর্ত করে কাজ টাজ করলো। মেন গেটেরটা হলো, একটা কোনাতেও হলো, তারটার লাইনটা যেভাবে এসছে, ব্যাস যেই না খোঁড়া হলো, আবার দুটো দুটো করে আবার শুরু হয়ে গেল অত্যাচার। মানে সে যে কি বলবো আপনাদেরকে, মানে বলার ভাষা নেই, এত কষ্ট পেয়েছি সেই অত্যাচারে। তা যাই হোক, আজকে এই পর্যন্তই, পরের পার্টে বলছি, আরো অনেক 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 ঘটনা আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ বলতে থাকবো, ঠিক আছে? সাথে থাকুন, পাশে থাকুন, একটু শুনবেন এবং অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন, শেয়ার করুন বেশি বেশি করে, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ঠিক আছে, নমস্কার।